ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রীরা, আজকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতার শিরোনামে আজকে আমাদের আলোচ্যসূচি গ্রিক রোমান সভ্যতার উত্থান ও পতন নিয়ে আজকের অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি তোমাদের সাথে। আজকে আমরা গ্রিক ও রোমান সভ্যতার উত্থান ও পতনের স্পেসিফিক্যালি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রিক নগররাষ্ট্রের উত্থান, অর্থাৎ গ্রিকের নগররাষ্ট্রের শুরু কিভাবে হয়েছিল। এটির উপরে আমি একটি কোয়েশ্চেন প্যাটার্ন রেখেছি, তোমরা লক্ষ্য করো, স্ক্রিনে দেখানো হচ্ছে গ্রিক সভ্যতার নগররাষ্ট্রের উত্থান সম্পর্কে আলোচনা করো। এরকম কোয়েশ্চেন প্যাটার্ন থাকে। এরকম কোয়েশ্চেন প্যাটার্নের উপরে কিভাবে তুমি তোমার উত্তর মালাটা সাজাতে পারো। যখন তোমাকে গ্রিক সভ্যতার নগররাষ্ট্রের উত্থান সম্পর্কে আলোচনা করতে বলা হবে, আজকে তো এমনি আমরা গ্রিক নগররাষ্ট্রের উত্থান নিয়ে আলোচনা করব, তাও এটা প্রশ্নের আকারে বলছি। শুরুতে তোমাকে গ্রিক সভ্যতা অথবা গ্রিক নগররাষ্ট্র নিয়ে কিছু বলতে হবে, তারপরে গ্রিক নগররাষ্ট্রের বৈশিষ্ট্য কিছুটা আলোচনা করতে হবে অল্প পরিসরে। তারপরে গ্রিক নগররাষ্ট্রের উত্থানের ভেতরে স্পার্টা ও অ্যাথেন্স দুটি অন্যতম নগর গ্রিকের। এই স্পার্টা ও অ্যাথেন্সের সম্পর্কে যদি গ্রিক নগররাষ্ট্রের উত্থান নিয়ে আলোচনা করতে বলা হয়, তাহলে তোমাকে স্পার্টা ও অ্যাথেন্স দুটো নিয়ে আলোচনা করতে হবে। তাহলে স্পার্টার সম্পর্কে প্রথমে কিছু কথা বলতে হবে, তারপরে তোমাকে স্পার্টার কঠোর নিয়মতান্ত্রিকতা, স্পার্টার শাসন ব্যবস্থা, স্পার্টার নাগরিকদের শ্রেণীবিন্যাস, স্পার্টার শিক্ষা ব্যবস্থা, স্পার্টার অর্থনৈতিক ব্যবস্থা। তারপরে স্পার্টার যখন আলোচনা শেষ হবে, তারপরে তোমাকে অ্যাথেন্স সম্পর্কে আলোচনা করতে হবে। অ্যাথেন্স নগররাষ্ট্র সম্পর্কে কিছু কথা, অ্যাথেন্সের সামাজিক অবস্থা, অ্যাথেন্সের শিল্প বাণিজ্য নীতি, অ্যাথেন্সের গণতন্ত্রের বিকাশ, এরপরে অ্যাথেন্সের রাজনৈতিক ব্যবস্থা, স্বাধীন নাগরিকদের শ্রেণীবিভাজন, আইনের শাসন, সাহিত্য ও সংস্কৃতি। তারপরে তুমি গ্রিকের নগররাষ্ট্র সম্পর্কে, নগররাষ্ট্রের উত্থান সম্পর্কে তোমার উত্তরমালার শেষ বক্তব্য আলোচনা শেষ করবে। তাহলে আসা যাও, আমরা প্রথমে আমাদের শুরুতে যে আলোচনা ছিল আমরা সেটির উপরেই আমাদের আলোচনাটা শুরু করি। আমরা প্রথমে বলেছিলাম গ্রিক নগররাষ্ট্রের উত্থান সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে গ্রিক সভ্যতা, তারপরে ধারাবাহিকভাবে গ্রিক নগররাষ্ট্রের বৈশিষ্ট্য, এরপরে গ্রিক নগররাষ্ট্রের উত্থান আলোচনা করব। তো তাহলে আসো আমরা গ্রিক সভ্যতা অথবা গ্রিক নগররাষ্ট্র কী সেটি সম্পর্কে কিছুটা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। হ্যাঁ ছাত্রীরা, যেটা বলছিলাম যে আমরা গ্রিক সভ্যতা নিয়ে কিছু বলার চেষ্টা করব। গ্রিক সভ্যতা নিয়ে বলার আগে তোমার এই দেশে আসলে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম বলতে হয়। যেমন যদি বলা হয়, এটি ইউরোপে দক্ষিণ পূর্ব কোণে ভূমধ্যসাগরের তীরে একটি ক্ষুদ্র পার্বত্য দেশ, অর্থাৎ চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এই সভ্যতা। প্রাচীন পৃথিবীতে এই দেশ শিক্ষা, সভ্যতা, সংস্কৃতিতে বিশেষভাবে স্থানীয় ছিল। বিশ্ব মানবের জ্ঞানের প্রসারে গ্রিসের অবদান অপরিসীম। জগতের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, উন্নত মানের জীবনধারার প্রতি পর্যায়ে গ্রিক সভ্যতার দান অতুলনীয়। যুগে যুগে এই দেশে অনেক কবি, সাহিত্যিক, দার্শনিক, জ্ঞানী গুণীজনের আবির্ভাব ঘটেছিল। এদের মধ্যে মহাকবি হোমার, পিথাগোরাস, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং বিশ্ববিজয়ী মহাবীর আলেকজান্ডারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই এই দেশকে রত্ন প্রসবিনী বলা হয়। গ্রিসকে আদি গণতন্ত্রের জন্মস্থানও বলা হয়। বস্তুত গ্রিক সভ্যতা আধুনিক পাশ্চাত্য তথা বিশ্ব সভ্যতার ভিত্তিভূমি। তাহলে এতক্ষণ আমরা বললাম যে গ্রিক দেশে যে কোন কোন বীর বা বিশিষ্ট ব্যক্তিরা জন্ম নিয়েছিল এবং এই সভ্যতা বিশ্ব সভ্যতার ভিত্তি এই সভ্যতা থেকে। বিশ্বের যত সভ্যতা, সব সভ্যতা এই সভ্যতা থেকেই ভিত্তি নিয়েছে। এরপরে আসো গ্রিস ও গ্রিক
এই শব্দ দুটি রোমানদের নিকট থেকে নেওয়া হয়েছিল। রোমানরাই এদেশকে গ্রিস বলে অভিহিত করত। গ্রিকেরা তাদের মহীয়সী একজন রমণী ছিলেন, তার নাম ছিল হেলেন। হেলেনের নামানুসারে নিজেদেরকে হেলেনিক এবং তাদের দেশকে হেলাস বলে পরিচয় দিতে গর্ববোধ করত। মানে গ্রিক সভ্যতাকে তুমি সবসময় শুনবে হেলেনিক সভ্যতা, একটা সভ্যতা বলা হয়। এই হেলেনিক সভ্যতা মানেই হচ্ছে গ্রিক সভ্যতা। আর এই হেলেনিক হচ্ছে সেই গ্রিক দেশের একজন মহীয়সী রমণীর নামে দেওয়া হয়েছিল। সমগ্র গ্রিস অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এদের মধ্যে স্পার্টা, অ্যাথেন্স ও মেসিডন ছিল সর্বাপেক্ষা বিখ্যাত। এই রাষ্ট্রদ্বয়ের মধ্যে স্পার্টা ও অ্যাথেন্স পর্যায়ক্রমে সমগ্র গ্রিসের উপর প্রভুত্ব স্থাপন করেছিল। এই রাষ্ট্রদ্বয় তোমার সমসাময়িক সময়ে তাদের নিজ নিজ এলাকায় উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল। স্পার্টা অ্যাথেন্স আদর্শ ঐতিহ্যের দিক দিয়ে সম্পূর্ণ বিপরীতমুখী হলেও গ্রিক সভ্যতায় এদের দান অতুলনীয়। অ্যাথেন্স এককালে শিক্ষা, সভ্যতা, জ্ঞান গরিমায় সমগ্র গ্রিসের উপর প্রভুত্ব বিস্তার করেছিল। কাজেই অ্যাথেনিয়ান ও স্পার্টান সভ্যতাকে সম্মিলিতভাবে গ্রিক সভ্যতা বলা যায়। বস্তুত গ্রিক সভ্যতা স্পার্টান ও অ্যাথেন্স রাষ্ট্রনগরীর রাজনৈতিক, সামাজিক ও বিকশিত জীবনধারারই সামগ্রিক রূপ। ছাত্রীরা, আমরা এখন গ্রিক নগররাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে লক্ষ্য করো, 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছে। প্রাচীন গ্রিসের প্রত্যেকটি নগররাষ্ট্রের একটিমাত্র কেন্দ্রস্থল থাকত এবং নগররাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে নাগরিকেরা তাদের বিভিন্ন কর্তব্য নির্বাহের জন্য সেখানে সমাবেত হতো। আধুনিক রাষ্ট্রগুলোর সঙ্গে আয়তন ও জনসংখ্যার বিচারে গ্রিক নগররাষ্ট্রের তুলনা চলে না, কেননা প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলো আয়তনে খুবই ছোট ছিল এবং সেই অনুপাতে জনসংখ্যার পরিমাণও ছিল কম। এই নগরবাসীর জীবনযাত্রার মাত্রাও ছিল অভিন্ন প্রকৃতির, অর্থাৎ এক। আধুনিক নগর রাষ্ট্রগুলোতে দেখা যায় কোনো কোনো অধিবাসী তার তৃতীয় প্রতিবেশীদের চিনেন না, কিন্তু গ্রিক নগর রাষ্ট্র এবং ভিন্ন রূপ দেখা যায়। মানে এখনকার নগরগুলোতে একটা নগর অধিবাসী আরেকটা নগর অধিবাসীদের চিনেন না, কথাটা হচ্ছে সেটা। কিন্তু নগর রাষ্ট্রে এটা ছিল না। এখানে সকলে একই উদ্দেশ্য সাধারণ জীবনযাত্রায় অংশগ্রহণ করতে সমাজ তাদের একই রূপে গণ্য করত। এরূপ নগর রাষ্ট্রে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমির অভাব দেখা দিলে এরা নতুন নতুন উপনিবেশ স্থাপন করে থাকে। 4, সুখী ও সমৃদ্ধশালী জীবন নির্বাহের জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুরই যোগান নিশ্চিত ছিল নগর রাষ্ট্রে। তাই নগর রাষ্ট্রসমূহ ছিল স্বয়ংসম্পূর্ণ। গ্রিক রাষ্ট্র ও সরকার, আবার রাষ্ট্র, সমাজ এবং নগর রাষ্ট্র গির্জার মধ্যে কোনোরূপ পার্থক্য ছিল না। অর্থাৎ সেখানে রাষ্ট্র, সরকার, সমাজ ও গির্জা এরা একই মতামতে চলত, কেননা এখানে ধর্মীয়, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের মধ্যে কোনোরূপ সীমাবদ্ধতা ছিল না। গ্রিক নগররাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যবসা বাণিজ্যের প্রসারের মাধ্যমে প্রথমে বাজার দখল, পরবর্তীতে দেশ দখল করে উপনিবেশ স্থাপিত হয়েছিল। এরূপ নগররাষ্ট্রে একই চেতনার নাগরিক বসবাস করলেও তাদের জীবন ও জীবিকার ক্ষেত্রে, এমনকি রাজনৈতিক কর্মকাণ্ড পালনের ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। অর্থাৎ এখানে যারা বাস করত তাদের জীবন জীবিকা একই রকম হলেও তারা রাজনৈতিক কর্মকাণ্ডে কিন্তু একরকম ছিল না। এখানে নগর রাষ্ট্রের নাগরিকদেরই কেবলমাত্র অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো। অপরদিকে বহিরাগত কারিগর, বণিক বা ব্যবসায়ী শ্রেণীর লোকদের কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো না। এছাড়াও গ্রিক নগররাষ্ট্রের সর্বজনীন স্বীকৃত ছিল দাস প্রথা। গ্রিক নগরবাসীরা ভিন্ন ভিন্ন নগররাষ্ট্রে বসবাস করলেও তারা তাদের ঐক্য ও অখণ্ডতা সম্পর্কে সচেতন ছিল। তারা মনে করত তাদের মধ্যে একই রক্তধারা প্রবাহমান এবং তাদের ভাষা ও সংস্কৃতি ছিল এক অভিন্ন। অর্থাৎ তারা ভিন্ন ভিন্ন নগররাষ্ট্রে বাস করলেও তারা মনে করত তাদের মধ্যে একই রক্তধারা প্রবাহমান এবং তারা এক ভাষায় কথা বলছে, একই কালচার মেনটেন করছে।
ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে নগর রাষ্ট্রের সংঘাত ছিল না, অর্থাৎ কোনো ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার বিবাদ ছিল না। এখানে সকল নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের নাগরিকত্ব বজায় রাখত। তাই বলা যায় যে প্রাচীন গ্রিসে ব্যক্তি সত্তা ও রাষ্ট্রীয় সত্তা পরস্পর অভিন্ন সূত্রে আবদ্ধ ছিল। তো সর্বোপরি এটা বলা যায় গ্রিক নগর রাষ্ট্রে রাজতান্ত্রিক শাসনের পরে আসে অভিজাততান্ত্রিক শাসন, তারপর এসেছিল এক স্বৈরাচারী শাসন, প্রথমে রাজতান্ত্রিক, তারপর অভিজাততান্ত্রিক, তারপর স্বৈরাচারী। সর্বশেষ পর্যায়ে গ্রিক নগর রাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্থান ঘটেছিল। একসময় রাজতন্ত্র কায়েম হয়েছিল, একসময় অভিজাততন্ত্র, তারপরে ধীরে ধীরে স্বৈরাচারী শাসন এবং সর্বশেষে এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্থান ঘটেছিল। তাহলে আমরা গ্রিক নগররাষ্ট্র সম্পর্কে কিছুটা বলেছি, তারপরে গ্রিক নগররাষ্ট্রের বৈশিষ্ট্য বললাম। প্রায় 9টা বৈশিষ্ট্য আলোচনা হয়েছে। তোমরা লক্ষ্য করো এখানে 9টা বৈশিষ্ট্য আছে, 9টা বৈশিষ্ট্য আলোচনা হয়েছে, 9টা বৈশিষ্ট্য। এখন আমরা গ্রিক নগররাষ্ট্রের উত্থান অর্থাৎ স্পার্টা ও অ্যাথেন্স সম্পর্কে আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করছি। হ্যাঁ ছাত্রীরা, আমাদের মূল আলোচনা গ্রিসের নগররাষ্ট্রের উত্থান স্পার্টা ও অ্যাথেন্সের উপরে। প্রাচীন গ্রিসীয় উপত্যকায় প্রতিরক্ষার প্রয়োজনে পার্বত্য বিচ্ছিন্ন অঞ্চলগুলো দুর্গ বা অ্যাক্রোপলিস দ্বারা সুরক্ষিত ছিল। এই সুরক্ষিত অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে নগর। গ্রিসের এই নগরের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়, রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রেও পরিণত হয়। এই সকল নগর তার চারপাশের এক বড় অঞ্চলের সামাজিক জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বস্তুত এই সকল গ্রিক নগর ছিল এক একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র। মানে এখানে এই গ্রিসের অন্তর্ভুক্ত যতগুলো নগর ছিল তারা সবাই স্বাধীন ছিল এবং এক একটা রাষ্ট্রের মতো ছিল। আসলে কিন্তু নগর, কিন্তু তাদের ক্ষমতা, তাদের বীর্য, ক্ষমতা সব কিছুই রাষ্ট্রের মতো ছিল। তাই এদের বলা হয় নগর রাষ্ট্র। মানে শুধু নগর না, নগর রাষ্ট্র বলা হয়। সমগ্র গ্রিসে এমন অনেক নগর রাষ্ট্রের অস্তিত্ব ছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মূল ভূখণ্ডে ছিল অ্যাথেন্স, থিবস এবং মেগারা। যাদের সমাজ ব্যবস্থা রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহকে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার প্রতিষ্ঠান বলে সাধারণভাবে গণ্য করা যেতে পারে, সে দুটি নগর রাষ্ট্র হলো অ্যাথেন্স ও স্পার্টা। হেলেনিক সভ্যতার দুই গুরুত্বপূর্ণ শহর অ্যাথেন্স ও স্পার্টার বিশদ ঐতিহাসিক পর্যালোচনা করলে তাদের জীবনযাত্রা চিত্র ফুটে ওঠে। এই কারণে নিম্নে অ্যাথেন্স ও স্পার্টার সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা প্রদান করা যায়। যেমন স্পার্টা, প্রথমে স্পার্টা নিয়ে কিছু কথা, তারপরে স্পার্টার সার্বিক বিষয় আলোচনা হবে। যেমন স্পার্টা ছিল গ্রিসের অন্তর্গত লেকোনিয়ার রাজধানী। লেকোনিয়া একটা জায়গা অথবা তুমি একটা অঞ্চল বলতে পারো, সেখানকার রাজধানী ছিল স্পার্টা। বহিরাগত ডোরিয়ান সম্প্রদায় শক্তি বলে লেকোনিয়া দখল করে স্পার্টায় তাদের রাজধানী স্থাপন করে। রাজধানীর নাম অনুসারে সমগ্র লেকোনিয়াকে কালক্রমে স্পার্টা বলা হতো। বিজয়ী ডোরিয়ানরাই ছিল খাস স্পার্টাস। স্পার্টা এবং পেলোপোনেসাস এর প্রাচীনতর অধিবাসী ছিল সম্ভবত একিয়ানগণ। নবাগত ডোরিয়ান গ্রিকরা তাদের পরাজিত করে লেকোনিয়ায় বসতি স্থাপন করে স্পার্টাবাসী নামে পরিচিত হয়। পরাজিত একিয়ানদের তারা দাস বা ভূমিদাস বানিয়ে রাখে। এই দাসদের নাম দেয়া হয় একসময় হেলোট। ডোরিয়ানেরাই ছিল দেশের প্রকৃত শাসক। পরাজিত জনগণের তুলনায় শাসক গোষ্ঠীর সংখ্যা ছিল অতি নগণ্য।
পরাজিত স্থানীয় জনগণ ছিল স্পার্টানদের ঘোর বিরোধী। কঠোর নিয়মতান্ত্রিকতা, মানে স্পার্টা নগরের নিয়মগুলো কেমন ছিল আমরা সেটা বলার চেষ্টা করব। স্পার্টানরা ছিল দুর্ধর্ষ যোদ্ধা। সুদীর্ঘ 20 বছর যুদ্ধ করার পর তারা পার্শ্ববর্তী মেসিনিয়া দেশটি দখল করে। তদুপরি একিয়ানরা ছিল স্পার্টানদের চিরশত্রু, তাই স্পার্টানরা সবসময় বাহিরের আক্রমণ ও অন্তঃবিপ্লবের আশঙ্কা করত। অতএব প্রজাদের উপর শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং পার্শ্ববর্তী দেশসমূহের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে তারা নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী সামরিক জাতি হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর ছিল। এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায় যে তাদের চলতি সামাজিক কাঠামোতে নতুন আঘাত হানতে পারে সেই ভয়ে ভীত হয়ে তারা কঠোর রক্ষণশীল মনোভাব গড়ে তোলে। এরপরে খেয়াল করো স্পার্টার শাসন ব্যবস্থা কেমন ছিল। খ্রিস্টপূর্ব 9ম শতকে লাইকারগাস নামে একজন শিক্ষাবিদ, দার্শনিক ও আইন প্রণেতা স্পার্টানদের জন্য শাসনতন্ত্র ও শিক্ষা ব্যবস্থার কাঠামো প্রণয়ন করেছিল। ঐতিহাসিক মনরো বলেন, লাইকারগাসের পরিকল্পনার সম্পূর্ণ প্রতিফলন স্পার্টানদের সংবিধান তৈরিতে এবং শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণরূপে পরিলক্ষিত হয়েছিল। লাইকারগাস স্পার্টানদের জন্য যে সংবিধান তৈরি করেন সে সংবিধান সরকার পদ্ধতি পুরাতন হেলেনিক সরকার গঠন পদ্ধতি রীতি অনুসরণ করা হয়। প্রচলিত একজন রাজার পরিবর্তে স্পার্টার রাজ ক্ষমতায় ভিন্ন পরিবার থেকে 2 জনকে মনোনীত হবার ধারা প্রবর্তন করা হয়। কাউন্সিল ছিল সরকার ব্যবস্থার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শাখা। এখানে আমরা যেটি বললাম, প্রচলিত ধারায় রাজা নির্বাচনের পরিবর্তে 2টি ভিন্ন পরিবার থেকে 2 জনকে মনোনীত হবার সুযোগ দেওয়া হতো। তারপরে সেই 2 জন মনোনীত হওয়ার পরে একটা কাউন্সিল ব্যবস্থা করা হতো, মানে সরকার পরিচালনার জন্য একটা কাউন্সিল ব্যবস্থা থাকতো। সেখানে কাউন্সিলর থাকতো। 2 রাজা এবং 60 বছর বয়সের 28 জন প্রতিনিধি নিয়ে এই কাউন্সিল গঠন করা হতো। রাজা 2 জন রাষ্ট্রের সামরিক, ধর্মীয়, আইনগত বিষয়ে নেতৃত্ব দিতেন, আর 30 সদস্য বিশিষ্ট কাউন্সিল রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম, অ্যাসেম্বলি আহ্বান এবং ফৌজদারি আদালতের কার্যাবলী পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করতেন। সরকার ব্যবস্থার তৃতীয় শাখা ছিল অ্যাসেম্বলি। যোদ্ধাদের নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হতো। অ্যাসেম্বলিতে 5 জন সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা নির্বাচিত হতো। হ্যাঁ ছাত্রীরা, আমরা যেটা বলছিলাম যে অ্যাসেম্বলি গঠন করা হতো সরকারের তৃতীয় শাখায়, সেখানে 5 জন যোদ্ধাকে নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হতো এবং এই যোদ্ধাদেরকে একত্রে এফোর বলা হতো। এফোর কালক্রমে ওই এফোরগণ বা মন্ত্রীগণ ক্ষমতাশীল হতে থাকেন। তারা দেশের শিক্ষা ব্যবস্থা, সম্পত্তি বন্টন, নাগরিকদের জীবনযাত্রা প্রভৃতি ছাড়াও দেশের আইন ব্যবস্থার উপর খবরদারি করতে পারত। এর ফলে স্পার্টাতে এক ধরনের অভিজাততন্ত্র প্রাধান্য পেয়ে যায়। প্রথমে রাজতন্ত্র, রাজা এবং কাউন্সিলর, তারপরে যখন তৃতীয় শাখায় অ্যাসেম্বলি করা হয়, মন্ত্রিত্ব রাখা হয় 5 জন। সেই 5 জনই পরবর্তীতে ক্ষমতা প্রয়োগ করতে থাকে। এরপরে ধীরে ধীরে অভিজাততন্ত্র প্রাধান্য পায়। এরপরে নাগরিকদের শ্রেণীবিন্যাস কেমন ছিল স্পার্টাতে? স্পার্টাতে 3 ধরনের সামাজিক শ্রেণী ছিল। সর্বনিম্ন অবস্থান করত হেলোট বা ভূমিদাসগণ। এরা কৃষি শ্রমিকের কাজ করত। এদের কোনো প্রকার রাজনৈতিক অধিকার ছিল না। হেলোটরা ছিল মূলত পরাজিত এচিয়ানদের বংশধর। রাজনৈতিক ও নাগরিক অধিকার বঞ্চিত হেলোটরা ভূস্বামীদের জমি চাষাবাদ করত। তারপরে সমাজের মধ্যবর্তী স্তরে ছিল পেরিয়য়কয়। পেরিয়য়কয় নামে এক মধ্যবর্তী ব্যবসায়ী শ্রেণী, যারা কিছু সামাজিক অধিকার ভোগ করলে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। সমাজের সর্বোচ্চ স্তরে অবস্থান করত প্রকৃত স্পার্টানগণ বা ডোরীয় বংশভূতগণ। এরা সংখ্যায় লঘিষ্ঠ হলেও সমাজের অন্যান্য শ্রেণীভুক্তদের নিয়ন্ত্রণে যাবতীয় সরকারি ক্রিয়াকলাপ পরিচালনা করত। তারা ভূসম্পত্তি রাখতে পারলেও কোনো ব্যবসা বাণিজ্য লিপ্ত হতে পারতেন না। এরপরে আসো স্পার্টান শিক্ষা ব্যবস্থা। স্পার্টানরা ছিল উচ্চবংশীয়, পরিশ্রমী এবং সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত। তারা ছিল আইন প্রণয়নকর্তা। তাই তারা মনে করত তাদের প্রত্যেকটি শিশুই একক স্পার্টান শক্তির অঙ্গীভূত। তারা ধর্মীয় প্রভাবমুক্ত ছিল এবং বলিষ্ঠ নৈতিক চরিত্রের অধিকারী ছিল। অধ্যাপক থমসনের মতে শক্তি, সাহস, ধৈর্য, আত্মত্যাগ, আত্মপ্রত্যয়, স্বদেশপ্রীতি ও সামরিক দক্ষতা অর্জনে ছিল স্পার্টান শিক্ষার মহান লক্ষ্য। স্পার্টান শিশুদের শিক্ষার জন্য একটি সুনির্দিষ্ট কর্মসূচি ছিল। এটি 18 বছর বয়সে ক্যাডেট জীবনের শিক্ষাসূচিতে শিক্ষা দেয়া
রাষ্ট্রের পাহারা দেয়া, নিরাপত্তা বিভাগে কাজ করা, বিদ্রোহী ভূমিদাসদের গতিবিধির প্রতি নজর রাখা, দেশদ্রোহীদেরকে হত্যা করা ইত্যাদি ব্যাপারে শিক্ষাদানের বিধান ছিল। এগুলো তোমার 18 বছর বয়সে করা হতো। স্পার্টানদের শিক্ষা ব্যবস্থার একটা স্তর ছিল, একটা 18 বছর বয়সে এগুলো করা হতো, এরপরে 30 বছর বয়সে। আচ্ছা, এরপরে আমরা যেটা বলছিলাম, 30 বছর বয়সে অভিজাত সম্প্রদায়ের আইনসভা এবং গণতান্ত্রিক বিধান সভার সম্মিলিত অধিবেশনের সামনে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে স্পার্টান যুবকদেরকে পূর্ব নাগরিকের মর্যাদা প্রদান করা হতো। তখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত এবং পারিবারিক জীবনযাপন করতে পারত। 30 বছর বয়সে নাগরিকতা লাভ করার পর অভিজাত সম্প্রদায়ের আইনসভায় আসন গ্রহণ করার প্রয়োজনীয় গুণাবলীর অধিকার বলে বিবেচিত হতো। তারপরে 7 বছর বয়সে বালকদেরকে যখন সামরিক ব্যাপারে শিক্ষার জন্য নিয়ে যাওয়া হতো, তখন মেয়েরা গৃহে থেকে শিক্ষা লাভ করতো। ওই সময় গৃহে তাদের কঠোর শরীরচর্চা শিক্ষা গ্রহণ করতে হতো। এরূপ শরীরচর্চা শিক্ষার উদ্দেশ্য ছিল স্পার্টান ঐতিহ্যের ধ্বজাধারী দেশপ্রেমিক সুস্থ সবল শিশুর জন্মদান এবং লালন পালন করতে সমর্থ হওয়ার মতো শারীরিক গঠনের অধিকারী হওয়া। মেয়েদেরকে অন্তর্মহলে এই শিক্ষাটা দেওয়ার উদ্দেশ্য ছিল তারা যেন সঠিক সুস্থ এবং সবল সামর্থ্যবান শিশুর জন্ম দিতে পারে, লালন পালন করতে পারে এবং সুঠাম দেহের অধিকারী হতে পারে। গৃহের কাজে নিযুক্ত দাসদাসীদেরকে পরিচালনা শাসন করার শিক্ষাও স্পার্টান মেয়েদেরকে দেওয়া হতো। পরিশেষে বলা যায়, স্পার্টানদের শিক্ষার উদ্দেশ্য ছিল রাষ্ট্রের জন্য সৈনিক নাগরিক সৃষ্টি করা। তাই জাতীয় শিক্ষার বৈশিষ্ট্য ছিল নৈতিক ও বুদ্ধিমত্তার শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা। এরপরে যদি বলা হয় অর্থনৈতিক ব্যবস্থাটা কী ছিল স্পার্টানদের, স্পার্টার অর্থনীতির প্রধান ছিল কৃষির উপর নির্ভরশীল। শিল্প বাণিজ্যের বিশেষ বিকাশ সেখানে ঘটেনি। হেলুটরাই ছিল কৃষি উৎপাদনের মূল শ্রমশক্তি, অর্থাৎ ভূমিদাসরা। হেলুটদের শ্রমের বিনিময়ে যে অর্থ কাঠামো গড়ে উঠত তাই স্পার্টার জীবনকে উজ্জীবিত করে রাখত। বাণিজ্য শিল্প পেরি অয়কয় বা মধ্যবিত্ত বণিক শ্রেণী নিয়ন্ত্রণাধীন ছিল। স্পার্টান শাসকরা মুদ্রার প্রচলনে বিধিনিষেধ আরোপ করেছিল। অবশ্য লোহার মুদ্রা সেখানে প্রচলিত ছিল, যা বাইরে চলত না। ছাত্রীরা, এখন আমরা অ্যাথেন্স নগর রাষ্ট্রের উপরে আমাদের আলোচনা শুরু করছি। মধ্য গ্রিসের এটিকায় অ্যাথেন্স নগর রাষ্ট্রটি গড়ে ওঠে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল বলে এখানকার পরিবেশে সমরবাদ দানা বাঁধতে পারেনি। এখানে কৃষির তেমন পৃষ্ঠপোষকতা ছিল না বলে ভূমিদাসদের প্রতি শাসনের কোনো নজির নেই। মূলত এটিক অঞ্চলে জলপাই, আঙ্গুর, বিভিন্ন খনিজ সম্পদ, বন্দর, পোতাশ্রয়কে আশ্রয় করে ব্যবসা বাণিজ্যের প্রসারের মধ্যেই নগর সংস্কৃতির বিকাশ ঘটেছিল, যা ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে এটিকাতে গ্রিসের অনুপ্রবেশ ঘটেছিল। ফলে এখানে অত্যাচার নিপীড়নের উদয় ঘটেনি কোনো শোষণের উন্মেষও। এখন আমরা অ্যাথেন্সের নগররাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তার ভেতরে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক অবস্থা। অ্যাথেন্সের যে শ্রেণীবিভক্ত সমাজ ছিল তা হচ্ছে প্রথম শ্রেণী। এখানে যারা ছিল অভিজাত মানুষেরা ছিল প্রথম শ্রেণীর নাগরিক। তারা রাজনৈতিক ও নাগরিক সুযোগ সুবিধা ভালোভাবে ব্যবহার করতে পারত, মানে পরিপূর্ণভাবে। দ্বিতীয় শ্রেণী সাধারণ পেশাজীবী, যেমন কৃষক, বণিক, নাবিক, কারিগর, শিল্পী, ব্যবসায়ী প্রমুখ ব্যক্তিবর্গ এই শ্রেণীর নাগরিক ছিল। এদের নাগরিক অধিকার ভোগ করলেও রাজনৈতিক কোনো অধিকারে ভোগ করতে পারত না। তার মানে প্রথম শ্রেণীরা রাজনৈতিক ও নাগরিক অধিকার ভোগ করত, দ্বিতীয় শ্রেণীরা নাগরিক অধিকার ভোগ করলে রাজনৈতিক অধিকার পারত না। তৃতীয় শ্রেণী কৃতদাস, ভূমিদাস ছিল। এরা ছিল পরাধীন, তাদের স্ব মনিবের অধীনে এক একজন জীবন্ত পণ্যস্বরূপ। শিল্প বাণিজ্য নির্ভর অর্থনীতি। এটিকায় প্রধান সম্পদ ছিল খনিজ ধাতু এবং গুরুত্বপূর্ণ কিছু বন্দর ও পোতাশ্রয়। কৃষি সম্পদের মধ্যে জলপাই ও আঙ্গুরের বাগান ছিল প্রধান। অ্যাথেন্সে তাই শিল্প বাণিজ্য নাগরিক সংস্কৃতি গড়ে ওঠে। ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে সাথে অ্যাথেন্স বাইরে থেকে খাদ্যশস্য আমদানি করতে বাধ্য থাকত, কারণ পার্বত্য ও অনুর্বর ভূমির কারণে এটিকায় পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন করা সম্ভব ছিল না। অথচ জনসংখ্যা ছিল ক্রমবর্ধমান, অর্থাৎ বেড়েই যাচ্ছিল। কিন্তু তোমার রপ্তানি এমন কিছু বিষয় ছিল, কিন্তু বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের দাম খুব বেশি হওয়ার ফলে গরিব চাষিরা ধনী ভূস্বামীদের নিকট প্রথমে
প্রথমে জমি জমা, অতঃপর স্ত্রী পুত্র এবং পরিশেষে নিজেকে বন্ধক রাখতে বাধ্য থাকতো। এটা খুবই দুঃখজনক একটা বিষয় ছিল। বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের দাম খুব বেশি হওয়ার ফলে গরিব চাষিরা তোমার ধনী ভূস্বামীদের নিকটে তাদের জমি জমা বন্ধ রাখতো, তারপরে স্ত্রী পুত্রকেও বন্ধক দিত এবং পরিশেষে নিজেকেও বন্ধক রাখতে বাধ্য হতো। কতটা কঠোর ব্যবস্থা ছিল, এটা অ্যাথেন্সের ছিল। শেষ পর্যন্ত ঋণের দায়ে এসব গরিব চাষিরা ঋণ দাসে পরিণত হতো, শেষ পর্যন্ত দাসে পরিণত হতো। শাসন ব্যবস্থা, গণতন্ত্রের বিকাশ কেমন ছিল? শাসন ব্যবস্থা, গণতন্ত্রের বিকাশ যদি বলা হয়, পৃথিবীর গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ইতিহাসে প্রাচীন গ্রিসে গণতন্ত্রের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ, অবিস্মরণীয় একটা অধ্যায়। রাজতন্ত্র অভিজাততন্ত্রের গণ্ডি পেরিয়ে অ্যাথেন্সের সবশেষে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এখানে সমাজ ব্যবস্থায় ধনী কৃষক সহ সাধারণ মানুষের জমির উপর তাদের অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক অধিকার আদায়, ঋণ দাসত্ব বাতিলের দাবিতে সাধারণ জনগণ সংগঠিত হয়ে সংস্কারমূলক পদক্ষেপের মধ্য দিয়ে গণতন্ত্রের বিকাশ পর্যায়ে যারা নেতৃত্ব প্রদান করে তারা সেলেন ওনার নাম, ক্লিসথেনিস, পেরিক্লিস প্রমুখ। এরপরে রাজনৈতিক ব্যবস্থা, এখানকার রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল? রাজনৈতিক ব্যবস্থার কথা যদি বলতেই হয়, আসলে রাজনৈতিক ব্যবস্থাটা এখানে প্রথম শ্রেণীরা তোমার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করত, কিন্তু পরবর্তী শ্রেণীরা আসলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করতে পারত না। পরিস্থিতি বিবেচনায় সকলে বুঝতে পেরেছিল যে ব্যাপক সংস্কার ছাড়া এই সমাজ আর টিকিয়ে রাখা সম্ভব নয়। সেলেন অ্যাথেন্সের অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থার অনেকগুলো সংস্কার সমাধান করেন। তিনি সমস্ত বন্ধকি ঋণ বাতিল করেন, ঋণ দাসদের মুক্ত ঘোষণা করেন এবং ঋণের দায়ে দাস বানানো প্রথাকে নিষিদ্ধ করেন। তিনি অ্যাথেন্সের নাগরিকদের সম্পত্তির পরিমাণ অনুসারে 4 শ্রেণীতে ভাগ করেন। এর ফলে অভিজাতদের বংশানুক্রমিক আধিপত্য খর্ব হয়। এতে করে নিম্ন শ্রেণী থেকে উদ্ভূত নব্য ধনীরাও সুবিধাভোগী শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। অ্যাথেন্সের নাগরিকদের সম্পত্তির পরিমাণ অনুসারে এই সেলেন 4টা শ্রেণী করেন। এর ফলে যারা অভিজাত ছিল তারা বংশানুক্রমিক যে ক্ষমতা ব্যবহার করতে আধিপত্য ছিল সেটা খর্ব হয়েছিল। এতে করে নিম্ন শ্রেণী থেকে উদ্ভূত নব্য ধনীরাও সুবিধাভোগী শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। এরপরে লক্ষ্য করো স্বাধীন নাগরিকদের শ্রেণী বিভাজন। অ্যাথেন্সের নাগরিকদের যারা স্বাধীন ছিল তাদের শ্রেণী বিভাজন কেমন ছিল? তোমরা লক্ষ্য করো 3টি শ্রেণীতে ভাগ করা হতো অ্যাথেন্সের স্বাধীন নাগরিকদের। ধনী অভিজাত শ্রেণীর মানুষ ছিল, এরা পূর্ণ রাজনৈতিক ও নাগরিক অধিকার ভোগ করতেন। দ্বিতীয় শ্রেণীতে যারা ছিল তারা কৃষক, জনসাধারণ, কারিগর, ব্যবসায়ী, বণিক, নাবিক প্রভৃতি শ্রেণী ছিল। তাদের নাগরিক অধিকার থাকলেও রাজনৈতিক অধিকার ছিল না। এখানে ভিন দেশ থেকে আগত মানুষরা ছিল, এরা সাধারণত শিল্প উৎপাদন এবং ব্যবসায় নিয়োজিত থাকতো। এদের কোনো নাগরিক বা রাজনৈতিক অধিকার ছিল না। স্বাধীন নাগরিক ছাড়াও অ্যাথেন্সে বহু সংখ্যক দাস ছিল। দাসরা মানুষ হিসেবে গণ্য হতো। এরা তৃতীয় শ্রেণীতে ছিল, যারা বিদেশ থেকে আসতো, অন্য কোনো দেশ থেকে শিল্প উৎপাদন ব্যবসায় নিয়োজিত থাকতো। এদের কোনো নাগরিক অধিকার বা রাজনৈতিক অধিকার ছিল না। স্বাধীন নাগরিক ছাড়াও অ্যাথেন্সে বহু সংখ্যক দাস ছিল। দাস মানুষ হিসেবেই গণ্য হতো, সঙ্গে দাসরা ছিল তাদের মনিবের সম্পত্তি। আইনের শাসন, এখানে আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার নিশ্চিতকরণের ব্যবস্থা ছিল। আইনের চোখে অযোগ্য হলে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানকে অপসারণ করার বিধান কার্যকর ছিল। সাহিত্য সংস্কৃতি, গ্রিক নগররাষ্ট্র অ্যাথেন্সে সাহিত্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিল। গ্রিক নগররাষ্ট্র মানে অ্যাথেন্সেও সাহিত্যের ক্ষেত্রে বেশ সমৃদ্ধি লাভ করেছিল। এ সময় অ্যাথেন্সের থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল, এটি ছিল একটি মুক্ত মঞ্চ। এ সময় অ্যাথেন্স দর্শনও অনেক উন্নতি সাধন করেছিল। ইতিহাস খ্যাত দার্শনিক, কবি, সাহিত্যিকদের পদচারণে অ্যাথেন্স মুখ হয়েছে। এই সময় থিয়েটার তহবিলও গঠন করা হয়েছে। নাগরিকদের চিত্ত বিনোদন, রাজনীতি, শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বাৎসরিক উৎসব ইত্যাদি অ্যাথেন্স থিয়েটারে উৎসব উদ্দীপনায় উদযাপিত হতো। আচ্ছা, তাহলে আজকে আমরা গ্রিক সভ্যতা নিয়ে কিছুটা বলেছি, গ্রিক সভ্যতার নগররাষ্ট্রের বৈশিষ্ট্য নিয়ে বলেছি। এরপরে আমরা নগররাষ্ট্রের উত্থানের ক্ষেত্রে প্রথমে স্পার্টা এবং অ্যাথেন্সের কিছুটা আলোচনা করেছি। একটা কোয়েশ্চেন প্যাটার্ন দেখিয়েছি এবং কোয়েশ্চেন প্যাটার্নের আলোকে কিভাবে লিখতে হবে আমি সেগুলো দেখানোর চেষ্টা করেছি। আজকে আমাদের আলোচনা এতটুকুই সীমাবদ্ধ রাখছি।
ইনশাল্লাহ আগামী দিন এরকমই সময়ে এরকম দিনে আবার পরবর্তী কনসেপ্ট নিয়ে এই অধ্যায়ের উপরে আলোচনা থাকবে কন্টিনিউ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবা।